2026 সালের সাব চ্যাম্পিয়নশিপের ফিক্সার কিন্তু অলরেডি হয়ে গেছে, যেখানে বাংলাদেশ গ্রুপ এ তে আর বাংলাদেশের প্রতিপক্ষ হলো আপনার ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা। অনেকেই বলতেছে যে বাংলাদেশের যে প্রতিপক্ষ টিমগুলো এরা তুলনামূলক অনেক সহজ এবং বাংলাদেশ এখানে চ্যাম্পিয়ন হতে পারবে, অর্থাৎ এই গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারবে। তো শুরুতে আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এই গ্রুপে সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং দল কে হতে যাচ্ছে? নেপাল নাকি শ্রীলঙ্কা নাকি ভুটানকে বলবেন? বাট ফিফা র্যাঙ্কিং কি বলতেছে? ফিফা র্যাঙ্কিং এর সবচেয়ে শীর্ষে অবস্থান করতেছে নেপাল, যাদের র্যাঙ্কিং হচ্ছে আপনার 177, আর বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 181 এবং ভুটানের 192 এবং সবচেয়ে তলানিতে আছে আপনার শ্রীলঙ্কা। কিন্তু এবার আপনার নেপালকে নিয়ে আসি, যে নেপাল হচ্ছে কিন্তু ফিফার আপনার নিষেধাজ্ঞার কারণে এখনো তারা খেলবে কি খেলবে না এটা নিয়ে কিন্তু এখনো সন্দেহজনক আছে। যদি কোনো কারণে নেপাল আপনার এই সাফে খেলে, তাহলে বাংলাদেশ কিন্তু একটি ম্যাচ বেশি খেলতে হচ্ছে। আর আপনি নেপালকে অ্যাভয়েড করার কোনো প্রশ্নই আসে না, নেপালও কিন্তু একটা হার্ড টিম হয়ে যাবে বাংলাদেশের জন্য। কেননা আমরা লাস্টে যে দুইটা ম্যাচ দেখেছিলাম 2025 সালে, সেখানে একটাতে গোল শূন্য অবস্থায় মানে ড্র করেছিল, আর একটাতে মানে 2-2 গোলে কিন্তু ড্র করেছিল, যেখানে বাংলাদেশের হামজার মতো প্লেয়ার ছিল। আমরা দেখেছিলাম যে হামজা একাই মিডফিল্ডার, ডিফেন্ডার, স্ট্রাইকার, সে একাই কিভাবে মাঠ কভার করেছিল, তারপরে কিন্তু বাংলাদেশ সেখানে ড্র করেছিল। বাট এখন যদি আপনি এই যে ভুটানকে নিয়ে লক্ষ্য করেন, যে ভুটানের সাথে আমরা যে 2025 সালে মানে জুনে খেলেছিলাম, সেখানে কিন্তু লাস্টে জয়লাভ করেছিল বাংলাদেশ। সো ভুটানের সাথে বাংলাদেশ কিন্তু বরাবরই একটু ভালোই খেলে, যদিও ভুটানও বাংলাদেশের সাথে জেতে, কিন্তু বাংলাদেশ কিন্তু বরাবর ভালো খেলে, বাংলাদেশের জয়ের হারটা একটু বেশি। সো ভুটানকে আমি এদিক থেকে একটু নর্মালি মনে করলাম, যদিও সাম্প্রতিক যে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু ভুটান দলটা কিন্তু অনেক এগিয়ে গেছে, তাও আমরা তাদের ধরলাম যে এখানে বাংলাদেশ জিতবে। কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ লাস্টে জিতেছিল আপনার 2003 সালে সাফের গ্রুপ পর্বে, এবং সেই 2003 সালে কিন্তু বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়। তো 2023 থেকে আপনার এই যে 2026 একটা লম্বা জার্নি পার করে শ্রীলঙ্কা কিন্তু তার আগের অবস্থানে নেই। বর্তমান শ্রীলঙ্কা টিমের কিন্তু অনেক প্রবাসী প্লেয়ার ঢুকেছে যারা ইউরোপ কান্ট্রিতে ফুটবল খেলে, যেমন ওয়াসিম রাজিক আছে যে অস্ট্রেলিয়ান ফুটবল ক্লাবে খেলে, আদারভান রাজমোহন আছে যে সুইডেনের একটি ক্লাবে খেলে, অনুযান রাজেন্দ্রাম আছে যে অস্ট্রেলিয়ান একটি ক্লাবে খেলে। সো এরকম শ্রীলঙ্কার অনেক ইউরোপিয়ান প্লেয়ার আছে যারা ইউরোপ কান্ট্রিতে খেলতেছে। সো এদিক থেকে মানে যে গত 2-4 বছরে আপনার শ্রীলঙ্কা যেভাবে প্রবাসী প্লেয়ার তাদের টিমে ইন করেছে, যেটা অনেক তুলনামূলক বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যাবে। বাট এদিক থেকে আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশেরও তো প্রবাসী প্লেয়ার আছে, তবে হ্যাঁ, বাংলাদেশের যে প্রবাসী প্লেয়ার গুলো আছে এবং আপনার শ্রীলঙ্কার যে প্রবাসী প্লেয়ার আছে, এদের দুই দলের মাঝে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি, তারা ইউরোপ ভিত্তিক লিগ গুলো মানে ক্লাবগুলোতে খেলে থাকে। এদিকে আপনার সাব শুরু হবে 4 নভেম্বর, আপনার ফিফা উইন্ডো হচ্ছে 9 নভেম্বর। সো যেহেতু ফিফা উইন্ডো 9 নভেম্বর, সো আপনার ক্লাবের যে কর্তৃপক্ষ আছে তারা আসলে তাদেরকে ছেড়ে দিবে কিনা, ছাড়পত্র দিবে কিনা, এটা কিন্তু আসলে ক্লাবের কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করতেছে। আর এটা সমঝোতা করে নিতে পারবে কিনা, এটা দু দলের ফেডারেশনের মানে দু দেশের ফেডারেশনের উপর ডিপেন্ড করবে। সো সবশেষ একটা কথাই বলতে চাই, এই সাফে আপনি বাংলাদেশকে মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আপনি কত পার্সেন্ট দিতেছেন বা কত পার্সেন্ট দেখতেছেন, অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন।